স্বাগত আপনাকে সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য। সাথে আছে আমি মামুনুর রহমান খান। ভাঙনের সুর, আইনি লড়াই, খালেদা জিয়ার অসুস্থতা ও বিদেশে চিকিৎসা, নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির বিপরীতমুখী অবস্থান আর জাতীয় পার্টির এককভাবে নির্বাচনের ঘোষণা গত কদিনে রাজনীতির মাঠের আলোচিত বিষয়। এর সাথে আজ যোগ হলো সিটি কর্পোরেশন নির্বাচন। আগামী 15ই মে গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে দলগুলোর জনপ্রিয়তা যাচাই, নির্বাচন কমিশনের সক্ষমতার পরীক্ষা, প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং মনোভাব সব মিলে বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের সিটি নির্বাচন। এই নির্বাচন নিয়ে কী ভাবছে বিএনপি? দলীয় প্রধানের অনুপস্থিতিতে আইনি লড়াই আর নির্বাচনকালীন সরকার নিয়ে আন্দোলনে থাকা বিএনপি প্রার্থী বাছাই থেকে নির্বাচনী প্রচার কিভাবে সামাল দেবে? জাতীয় নির্বাচনের আগে জনপ্রিয়তার পরীক্ষার এই নির্বাচনে কি হবে আওয়ামী লীগের কৌশল, আর এককভাবে প্রার্থী দিতে কতটা প্রস্তুত জাতীয় পার্টি? আজকের নিটল টাটা আওয়ার ডেমোক্রেসিতে এসব বিষয়ই প্রাধান্য পাবে। আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচন সিটি থেকে জাতীয়। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আপনাদের সবাইকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। চাইলে আপনি আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন মূল্যবান মতামত, এবং এই জন্য আপনাকে ফোন করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে facebook.com/rtv অনলাইনে ক্লিক করতে পারেন। এছাড়া ইউটিউবে পরবর্তী সময়ে আমাদের অনুষ্ঠানটি দেখতে পাবেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি এখন কি করবে, এই প্রশ্নটি আমি শুরুতেও বলছিলাম যে একদিকে দলীয় প্রধানের জন্য আপনারা আইনি লড়াই করছেন, অন্যদিকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কী হবে সেটা নিয়ে একটা আন্দোলনে আছেন। তার মধ্যে আসলো এই সিটি নির্বাচন। বিএনপির অবস্থান কি হবে? ধন্যবাদ মামুন ভাই আপনাকে। তো আমরা তো শুরু থেকেই বলে আসছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখার জন্যই সরকার একটি পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলায় ফরমায়াশি রায়ের মাধ্যমে তাকে জেলে আটক রেখেছে এবং সরকার চায় না যে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক বা তার নেতৃত্বে বিএনপি অংশগ্রহণ করুক। সাম্প্রতিককালের ঘটনা বক্তব্য থেকে এগুলো আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, আমরা জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচনমুখী দল, নির্বাচনে গিয়ে জনগণের রায় নিয়ে এবং জনগণের মতামত নিয়ে আমরা সরকারে গিয়ে বিএনপি তার নীতি আদর্শ কর্মসূচি বাস্তবায়ন করতে চায় এবং সেটা অবশ্যই হতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। সেটা আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং তা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ওনাকে জেলে রেখে আমরা কোনো নির্বাচনের চিন্তা করছি না। সিটির ক্ষেত্রে কি হবে? সিটি কর্পোরেশন নির্বাচন হলো একটা স্থানীয় সরকার নির্বাচন। আপনারা জানেন যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি বরাবরই অংশগ্রহণ করে আসছে এবং সরকারের দমন, নিপীড়ন, জেল, জুলুম, হুলিয়া এবং ব্যাপক প্রতিবন্ধকতার মুখেও আমরা কিন্তু নির্বাচনগুলিতে অংশগ্রহণ করছি। আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করার উদ্দেশ্য দুটি। একটি আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, আর দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগে আমাদের যে রাজনৈতিক বক্তব্য, সরকারের যে দুঃশাসন, দুর্নীতি, এগুলো জনগণের সামনে আমরা তুলে ধরছি এবং একইভাবে আমরা ভোট চাচ্ছি। তো এই সিটি কর্পোরেশন নির্বাচনেও বিগত দিনে আমরা অংশগ্রহণ করেছি, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদে আমরা অংশগ্রহণ করেছি। তো আজকে তো এটার তফসিল ঘোষণা হলো মাত্র, আমাদের দলের নীতি নির্ধারকরা বসে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। জি, ফিরবো নিশ্চয়। জনাব আহমেদ হোসেন, আপনার কাছে আসি যে জাতীয় নির্বাচনের আগে এই সিটি নির্বাচনগুলোকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে এই জন্য যে একটা হচ্ছে যে আপনাদের বড় দলগুলোর একটা জনপ্রিয়তা যাচাইয়ের যেমন একটা বিষয় হবে জাতীয় নির্বাচনের আগে, তেমনিভাবে কমিশন কতটা প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে সেটাও বোঝা যাবে, সেটারও একটা পরীক্ষা হবে। এই অবস্থায় আওয়ামী লীগের কৌশল কি হবে? ধন্যবাদ আপনাকে। যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার সিটি কর্পোরেশন ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন হচ্ছে, পৌরসভা হচ্ছে, ইউনিয়ন পরিষদ হচ্ছে, এগুলো তো সারা বছরই কম বেশি হচ্ছে। গত দুদিন আগেও তো পৌরসভা হয়ে গেছে, হালুয়াঘাটের পৌরসভা ইলেকশনে প্রিন্স বাইয়ের প্রার্থী মনে হয় হেরেছে, নৌকা জিতেছে। এমনিভাবে আমরাও এতে সুনামগঞ্জে জিতেছি, আবার অনেক জায়গায় তারাও জিতেছে, ইউনিয়ন কাউন্সিল 12টা তারা জিতেছে, বেশিরভাগই আমরা জিতেছি। সুতরাং নির্বাচনে তো জয় পরাজয় থাকবেই এবং এই সমস্ত নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি আগাম একটা মেসেজ দিচ্ছে জাতিকে, দেশের মানুষকে, যে আমরা জাতীয় নির্বাচনে আসছি। মুখে যাই বলুক, এগুলো কৌশলগত কথা।
এটি হচ্ছে কৌশলী মানে বাক্য যে আমরা বেগম জিয়াকে আমাদের নেত্রীকে কারাগারে রেখে আমরা নির্বাচনে যাব না। তো উনি যে কারাগারে আছেন তো সেটা তো রাজনৈতিকভাবে উনি কারাগারে নেই, তিনি যেহেতু দণ্ডপ্রাপ্ত, তিনি যেহেতু আপনার একটা বিচারিক আইনে জাজমেন্টে তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন, দুর্নীতির কারণে দণ্ডপ্রাপ্ত হয়েছেন, সেটা তো ইট ইজ ডিফেন্ডিং অন কোর্ট এটা বলতে পারবে যে অ্যাকর্ডিং টু ল ইজ হি কোয়ালিফাইড অর নট টু কন্টেস্ট দি ইলেকশন। যদি কোর্ট মনে করে যে নো অ্যাকর্ডিং টু ল হি ইজ নট অ্যালাউড টু কন্টেস্ট দি ইলেকশন, সুতরাং তো তিনি ইলেকশন করতে পারবেন না। তখন তো ওনাকে বাদ দিয়ে বিএনপিকে ইলেকশন আসতে হবে যদি ইলেকশন করতে চান। আর যদি মনে করেন না আমরা ইলেকশনেই যাব না, তাহলে ওনাদেরকে যেতে হবে আবার পেট্রোল বোমার পথে, আবার সেই সন্ত্রাসের পথে, আবার সেই আপনার বাসে আগুন দেওয়া, জনজীবনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি করা। আবার সেই কাজটি করার মতো বিএনপির আর সেই সক্ষমতাও নেই। কতক্ষণ আসক্তি থাকে, সে যা শক্তি ছিল তো 13 সাল 14 সাল আর 15 সাল সব শেষ করে দিয়েছেন। আর এত বড় কঠিন অভিজ্ঞতার পরে, এত সাফারিংসের পরে আর তো বিএনপির আর সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার মতো অবস্থা কি আছে? আর লিপ্ত যদি হতেই চান তাহলে রাজনৈতিকভাবে এটা হবে তাদের সুইসাইডাল ডিসিশন। আগেরটাও সুইসাইডাল ডিসিশন ছিল, তো সেখানে তারা বেঁচে গেছেন, প্যারালাইজড হয়েছেন। এবার সুইসাইড করলে আর প্যারালাইজড হবেন না। এবার যদি সুইসাইডাল ডিসিশন নেন, এবার যদি ইলেকশন বর্জন করেন, তাহলে জনগণ থেকে ধিক্কৃত হবেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন এবং রাজনৈতিকভাবে তারা কবরস্থ হয়ে যাবেন। এবং তাদের যে আপনার নিবন্ধিত পার্টি হিসাবে 2 বার আপনার ইলেকশন বর্জন করলে তার নিবন্ধনও বাতিল হয়ে যায়। তার মানে আওয়ামী লীগ যেটা অন্যান্য যে নির্বাচনগুলো যেভাবে আপনারা নিচ্ছেন, এই নির্বাচনগুলোকে সেভাবেই করছেন, এটার জন্য বাড়তি কোনো নজর বা সেরকম কিছু না? না, নির্বাচন তো নির্বাচনের মতো করে চলবে। নির্বাচন তো সংবিধান যেভাবে বলা আছে সেভাবে চলবে। নির্বাচন তো আমার ইচ্ছায় হবে না, আপনারও ইচ্ছা হবে না, কোনো নেতা নেত্রীর ইচ্ছা মতো তো নির্বাচন হবে না। সংবিধানে বর্ণিত যে ব্যাখ্যা যেভাবে দেওয়া আছে সেভাবেই নির্বাচন হবে। এই ক্ষেত্রে এরশাদ সাহেব একটা ভালো কথা বলেছেন, তার এই জনসভায় দাঁড়িয়ে এটা খুবই সংবিধানসম্মত কথা। তিনি বলছেন যে নির্বাচনকালীন সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং দোজ হু আর মেম্বার্স অফ পার্লামেন্ট, যারা পার্লামেন্টের সদস্য, তাদের মধ্য থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এই কথাটা খুবই জোৎসই বলেছেন এবং সংবিধানসম্মত কথা বলেছেন। এবং বিএনপিকে নির্বাচন আসতে হলে ওই সংবিধানের পথেই আসতে হবে। জি, জনাব ফখরুল ইমাম, এই বিষয় নিয়ে আসি। সেই জনসভা থেকে আপনাদের আরেকটি কথা ছিল যে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে যাবে, এরকম একটি ঘোষণা ছিল। তো সেটা কি এই সিটির ক্ষেত্রেও বহাল থাকবে? এবং আওয়ামী লীগ বিএনপি যদি এই বিশেষ করে এই দুটো সিটির কথা আমি বলছি যে আপনার এই খুলনা এবং গাজীপুর, সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ বিএনপি আলাদা করে প্রার্থী দেয়, সেক্ষেত্রে জাতীয় পার্টি কি করবে? তারা কি একক প্রার্থীর দিকেই যাবে নাকি কোনো জোটের দিকে যাবে? ধন্যবাদ মামুন সাহেব, এবং আপনার মাধ্যমে আরটিভির দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তো দেখেন, নির্বাচনটাকে কিন্তু আমরা প্রতিটি নির্বাচনকে গুরুত্ব সহকারে দেখে থাকি। শুধু এই নয় যে সরকার পরিবর্তন, যে নির্বাচন, সংসদ নির্বাচন, সেটার জন্য আমরা চেয়ে থাকি তা নয়। আমাদের যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকটা নির্বাচনে যেখানে জনসাধারণের সম্পৃক্ততা আছে সেই নির্বাচনকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি। প্রত্যেকটা নির্বাচন, অনেক দলই আছে যারা চেয়ে থাকে সরকার পরিবর্তনের নির্বাচন, সংসদ নির্বাচন দিকে। স্থানীয় সরকারের নির্বাচনতে তারা আপনার অংশগ্রহণ করে, স্থানীয় সরকারের নির্বাচনে তারা অংশগ্রহণ করার পরে তার রেজাল্ট পায়, কিন্তু সংসদ নির্বাচনে এসে অনেক রকম আপনার পরিস্থিতির সৃষ্টি হয় যাতে সংসদ নির্বাচন তারা বর্জন করার চেষ্টা করে অনেক দল। কিন্তু আমাদের দল মনে করে যে প্রত্যেকটা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, রেজাল্ট অত ভালো করি নাই, কিন্তু আমরা পার্টিসিপেশন করেছি। ঠিক সেইভাবেই গাজীপুর এবং খুলনা, এই দুইটা নির্বাচনে আমাদের প্রার্থী আছে। মাত্র তো আজকে এটা আপনার হলো, আজকে ডিক্লেয়ার হলো এটা। সেই জন্য আমাদের পার্লামেন্টারি বোর্ড বসবে, বসার পরে আমরা আশা করি আমরা একটা ভালো আপনার প্রার্থী দিতে পারবো নির্বাচনে। আর তাছাড়া আপনি জানেন যে গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 300 সিটেই আমরা নির্বাচন করব।
এইটা আমাদের আশা এবং এইটা আমাদের লক্ষ্য যে 300 সিটে আমরা নির্বাচন করব। এরপরে কথা আছে, ধরেন মনে করেন রাজনীতিতে কৌশল এবং রাজনীতির শেষ কথা নেই, কারণ রাজনীতি পরিবর্তনশীল। এখন যে সুযোগগুলো আসবে এই রাজনীতি, এখন নির্বাচনের সময় অনেক দেশে আছে, ডিসেম্বরের মাসে নির্বাচন হবে, লাস্ট ডেট হচ্ছে জানুয়ারির 3rd উইক পর্যন্ত নির্বাচনের সময় আছে, এর মাঝখানে নির্বাচন হবে। এবং এই প্রেক্ষিতে আমাদের বড় দুই দল বলে যারা আমরা বলি বিএনপি আর আওয়ামী লীগ, বিএনপি কী করবে তার উপরে আমাদের স্ট্র্যাটেজি নির্ভর করবে, কৌশল নির্ভর করবে। সুতরাং এখন পর্যন্ত আমরা 300 সিটেই আমাদের নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছেন। ফিরবো নিশ্চয়ই আপনার কাছে জনাব ইমরান সালেহ প্রিন্স। আপনার কাছে আবার আসি যে অনেকে বলে থাকেন যে বিএনপিকে এই মুহূর্তে তিনটি বিষয় চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। একটি হচ্ছে যে নেত্রীর জন্য আইনি লড়াই, আরেকটি হচ্ছে নির্বাচনকালীন সরকার নিয়ে যেই কি বলবো আন্দোলন, তার সাথে সাথে আরেকটি হচ্ছে যে দলের ঐক্য ধরে রাখা। এই বিষয়টি নতুন করে সামনে এসেছে। আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমে একটি খবর এসেছিল যে বিএনপি চেয়ারপারসন বলেছেন তার মামলা পরিচালনা থেকে ব্যারিস্টার মওদুদ আহমেদকে সরে দাঁড়ানোর কথা। এরপরে এই বিষয়টি নিয়ে গুঞ্জনটা নতুন করে এসেছে। বিষয়টি আসলে কি? ধন্যবাদ। তা আপনার বক্তব্যের আগে আমাদের শ্রদ্ধেয় আহমদ ভাই যে কথাটা বললেন হালুয়াঘাটের পৌর নির্বাচন নিয়ে, আমরা সেখানে হেরে গিয়েছি। এখানে আমি বিনয়ের সাথে ওনাকে বলতে চাই যে হালুয়াঘাটের পৌর নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির আন্দোলনকে জোরদার করার আন্দোলনের অংশ হিসাবে। সেখানে অংশগ্রহণ করতে গিয়ে আমরা গ্রামে গ্রামে গিয়েছি, মানুষের কাছে গিয়েছি, মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। এমনকি নির্বাচনের 2 দিন আগ পর্যন্ত আমরা দেখেছি যে সর্বত্র একটা রব যে বিএনপি ওখানে বিজয়ী হচ্ছে। এমনকি আওয়ামী লীগের অনেক সমর্থকরাও বলছে যে না, এবার হয়তো বিএনপি পাশ করে যাবে। কিন্তু আমরা সেখানে আসলে লেভেল প্লেইং ফিল্ড পাই নাই। ওখানে যেমন ধরেন আমি সভা সমাবেশ করার সময় দেখেছি যে রাত্রে 8টা বাজতেই সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে মিটিং শেষ করতে হবে। কিন্তু প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থী যারা রয়েছেন আওয়ামী লীগের বা অন্য স্বতন্ত্র প্রার্থী, তারা রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত মাইক বাজিয়ে বাজারে মিটিং করছে, তাদের কিন্তু কোনো বাধা দেওয়া হয়নি। আমরা হেঁটে যেতে পারি না বলে যে স্লোগান দিচ্ছেন, কিন্তু তারা মোটরসাইকেল বহর নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে, তাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। এবং সেখানে টাকার খেলা প্রচুরভাবে হয়েছে এবং নির্বাচনের 2 দিন আগে থেকে একটা সূক্ষ্ম কারচুপির একটা বিষয় সেখানে আমরা মানে আমাদের নজরে এসেছে। নির্বাচনের দিন সুষ্ঠুভাবে হয়তো হয়েছে, প্রশাসন হয়তো সুষ্ঠুভাবে সেটা করার চেষ্টা করেছে, কিন্তু নির্বাচনের আগে যে মানে সকলের জন্য সমান সুযোগ সেটা কিন্তু আমরা পাই নাই। যে কারণে আমরা মানে জনগণ তার প্রত্যাশিত ফল কিন্তু পায় নাই। এটা যদি হেরে যাওয়া বলা হয় তাহলে আমি বলবো যে আমরা সেই সূক্ষ্ম কারচুপির কাছে হেরে গিয়েছি। তো এইটা আমি বলতে দ্বিধা করব না। যাই হোক, এখানে অন্য কথাগুলো যেটা আসছেন যে তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া মানে যে কারাগারে আছেন উনি রাজনৈতিকভাবে নেই, যে কারাদণ্ড হয়েছে কোর্টে এবং উনি দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে আছে। কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে বেগম খালেদা জিয়াকে যে মামলায় যে মামলায় রায় দেওয়া হইল, তার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে, সেই মামলাটি কিন্তু 1/11 সরকারের সময় করা এবং সেই সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও 15টি মামলা করা হয়েছিল একইভাবে। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, আমি সংক্ষেপে বলছি তারপর আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি, তো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তার শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো তারা শেষ করে দিয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়ার ওই যে 4টা মামলা এবং তারপর আরো 32টা মামলা দিয়ে তাকে হয়রানির শিকার করা হয়েছে। না, আদালতকে কিভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে, এবং সেখানে কোন বিচারপতিরা ছিল? বিচারপতি শামসুল হুদা, উনি আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তাকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতি শামসুদ্দিন হায়দার, উনি লন্ডনে আওয়ামী লীগের নেতা, ওনাকে বিচারপতি করে সেগুলি আপনার মানে বাতিল করে দেওয়া হয়েছে, সেই মানে শেখ হাসিনার সেই মামলাগুলো। কিন্তু বেগম খালেদা জিয়ার মামলাগুলো তো মানে একেবারে বুলেট গতিতে নিয়ে যাওয়া হয়েছে রায়ের দিকে। এই মামলাগুলো ছিল -2 ফর্মুলার বাস্তবায়নের জন্য সেই 1/11 সরকারের, কিন্তু শেখ হাসিনা সরকার এসে তার নিজের মামলাগুলি উঠে -1 ফর্মুলার দিকে তিনি সেটাকে নিয়ে গেছেন। তো যাই হোক, এগুলি বললে অনেক সময় লাগবে, আমি এগুলি বলতে চাই না। কিন্তু আমি যেটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই এবং জনগণও এটা ভালোভাবে বোঝে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এখনও জামিন পাওয়ার পরেও তাকে যে আবার আটকিয়ে রাখা হচ্ছে, আবার জামিন স্থগিত রাখা হচ্ছে, আবার অন্যান্য কোর্ট থেকে যে জামিন মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, এগুলো হচ্ছে রাজনৈতিক। এবং তাকে আমি আগেই বলেছি নির্বাচন থেকে এবং রাজনীতি থেকে তাকে এবং বিএনপিকে দূরে রাখার জন্যই
আজকে এই পরিস্থিতি। আপনি এখন বিষয় যে আপনি যে প্রসঙ্গগুলি বললেন যে বিএনপি 3টি চ্যালেঞ্জ, একটা হচ্ছে আইনি মানে মোকাবেলা করা বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপার, নির্বাচনকালীন সরকারের বিষয়টা রয়েছে এবং দলের মধ্যে ঐক্য। ব্যারিস্টার মওদুদ সাহেবের কথা বলেছেন। আমি আবারও বলতে চাই, আমাদের দলের মধ্যে ঐক্য অটুট আছে। বেগম খালেদা জিয়ার কে মানে নেওয়ার আগেই, মানে এই রায় দেওয়ার আগে থেকেই দলের ঐক্য অটুট আছে। সকলে মিলে মানে কালেকটিভলি সিদ্ধান্ত নিয়ে দল পরিচালনা করছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে গাইডলাইন দিয়ে গেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পরামর্শ অনুযায়ী আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি ঐক্যবদ্ধভাবে আমাদের দল পরিচালনা করছেন। আর ব্যারিস্টার মওদুদ আহমেদের ব্যাপারে এটা বলা হয়েছে, এটা সর্বৈব মিথ্যা, অসত্য। আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি কিছু অনলাইন মানে পোর্টাল যেগুলোর মানে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, তারা বিভিন্ন গুজব ছড়াচ্ছে এবং আমি মনে করি এটা সরকারের বানানো গুজব। সেটা এইগুলো অনলাইনগুলোর মাধ্যমে এটা মানে চালানো হচ্ছে যে বিএনপির মধ্যে অনৈক্য, বিএনপি ভেঙে যাচ্ছে, 20 দলীয় জোট ভেঙে যাচ্ছে, বেগম খালেদা জিয়াকে মানে কি বলে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিএনপি এ ব্যাপারে প্রস্তাব দিয়েছে। এগুলো বলে জনগণকে, বিএনপি নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার একটা কৌশল আমি বলে মনে করি। তারা মনে করেছিল, আমি শেষ করি এক লাইনে, তারা মনে করেছিল বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে নেওয়ার পরে বিএনপি খান হয়ে যাবে, বিএনপি নেতাকর্মীরা ভেঙে পড়বে, বিএনপির মানে জনসমর্থন থাকবে না এবং রাস্তাঘাটে আমরা দাঁড়াতেই পারবো না। কিন্তু সেটা বিপরীত হয়েছে। বিএনপি আগের থেকে এখন আরও বেশি ঐক্যবদ্ধ, বিএনপির নেতাকর্মী সমর্থকরা আরও বেশি ঐক্যবদ্ধ এবং সে কারণেই তারা ওই বিএনপিকে তাদের ওই প্রত্যাশিত যেভাবে না ভাঙতে পেরে এখন এই বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে আমি মনে করি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটি প্রশ্ন, আপনি জানেন নিশ্চয় যে আজকে নির্বাচন কমিশন খুলনা এবং গাজীপুর দুটি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। কিছুক্ষণ আগে আমাদের আলোচনার বিজ্ঞ আলোচক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স যেটা বলছিলেন যে তিনি হালুয়াঘাটের একটি পৌর নির্বাচনের অভিজ্ঞতার কথা বলছিলেন এবং সেখানে তিনি অভিযোগ করছিলেন যে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাননি। আপনাদের পর্যবেক্ষণ কি বলে এবং সামনের নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনের ভূমিকা কিংবা সার্বিক আপনাদের পর্যবেক্ষণটা কি একটু যদি আমাদের সাথে শেয়ার করেন? ধন্যবাদ। নির্বাচন কমিশন সাংবিধানিক বডি, তার দায়িত্ব যে ম্যান্ডেটটি আছে সেটি বাস্তবায়ন করা অক্ষরে অক্ষরে। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানগুলো নির্বাচন হচ্ছে সবগুলোই কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এটা সিটি কর্পোরেশনই বলেন বা আপনার পৌরসভাই বলেন কিংবা ইউনিয়ন পরিষদই বলেন, এর বল গেমটা ডিফারেন্ট। আমাদের যে সংবিধানের যে বাধ্যবাধকতা সেটি নির্বাচন কমিশনের উপরে যেটি বর্তায় সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন। আর এই যে কাজগুলো স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান, এগুলো মূলত অনেকটা ফরমাইশি কাজ। মূল নিয়ন্ত্রণটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, তাদের দ্বারা মোটামুটি রিকোয়েস্টেড হয়ে কমিশন এই কাজগুলো করে থাকেন। এখানটায় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার লেভেল প্লেইং ফিল্ড ইস্যুটা আসলে ঝেড়ে কেশে খোলা ভাবে কথা বলা ভালো। লেভেল প্লেইং ফিল্ড শুধুমাত্র সীমিতভাবে রাজনৈতিক দলগুলোর জন্যেই নিশ্চিত করাটা একমাত্র কাজ নয়। আসলে মূল যে স্টেক হোল্ডার অর্থাৎ নির্বাচক মন্ডলী, যাদেরকে আমরা ভোটার বলি, তাদের সবাই যাতে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই জন্যে মাঠটা সমতল করে দেয়া, পার্টি নির্বিশেষে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা আলোচনাটা সবসময় পার্টির গণ্ডিতে নিয়ে আসি, তার ফলে এটার আর সুরাহা বা মীমাংসাটা হয় না। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে জেরি ম্যান্ডারিং। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 38টি কনস্টিটিউয়েন্সি ধরে আপনার একটা খসড়া গ্যাজেট প্রকাশ করা হয়েছে আপনার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। এর নিষ্পত্তি মাসখানেক ধরে হয়তো চলবে, নানান রকমের আর্গুমেন্ট আসবে, কিন্তু এই যে বিষয়টা অর্থাৎ দুই মূল রাজনৈতিক দল বাংলাদেশ শাসক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা দুটো অবস্থান নিয়ে বসে আছেন এবং এর মধ্যেই অনেকটা আসলে নিহিত সমস্যার সমাধান এবং সূত্র। সুতরাং জেরিম্যান্ডারিং ইস্যুটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবতে হবে
কিছু কিছু কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গেছে, যেমন দাউদকান্দি একটা বড় উপজেলা ছিল, সেখানে ভেঙে মেঘনা তিতাস হয়েছে। আবার হোমনা সংযুক্ত হয়েছে কুমিল্লা 1, কুমিল্লা 2। এই যে বিষয়গুলো, সেগুলো নিয়ে সিরিয়াসলি সবগুলো পার্টিকে কিন্তু ভাবতে হবে। শুধুমাত্র নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিয়ে নির্লিপ্ত হয়ে কিংবা নিশ্চিত হয়ে বসে থাকাটা বোধহয় ঠিক হবে না। এই আরেকটা ফুড ফর থট আমি চিন্তা করলাম আজকের আলোচনার জন্য নিয়ে আসাটা জরুরি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব ফখরুল ইমাম এমপি, আপনার কাছে একটু আসি যে এই যে বিএনপির মধ্যে যে ভাঙা গড়ার যে গুঞ্জন, যেটা উনি বলছিলেন যে এটা এক ধরনের অপপ্রচারও হতে পারে, তা আমি প্রশ্নটি একটু অন্যভাবে করতে চাই যে আমাদের দেশের বড় যে দলগুলো, সেটা আমরা দেখি যে যিনি নেতৃত্বে থাকেন তাকে কেন্দ্র করেই মোটামুটি, এটা আমি আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি যার ক্ষেত্রেই হোক না কেন, এখন তো বিএনপির ক্ষেত্রে আমি বলি যে বিএনপি চেয়ারপারসন এখন কারাগারে আছেন, ভাইস চেয়ারম্যান যিনি এখন দায়িত্বপ্রাপ্ত তিনিও একটি মামলার কারণে বা উনি বিদেশে আছেন। সেই অবস্থা থেকে এরকম একটি বড় দলের ঐক্য টিকিয়ে রাখাটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা সহজ, কিংবা আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে, কোশ্চেনটা খুব ভালো হয়েছে। এরকম যেন আমরা একটা ভুক্তভোগী, আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ যখন আমাদের ক্ষমতা আমরা ছেড়ে দিই, ক্ষমতা যখন হস্তান্তরিত হয়, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদকে জেলে নেওয়া হয়। কোনো চার্জশিট ছিল না, কোনো মামলা ছিল না, তাকে জেলে যেতে হয়েছে। জেলে যাওয়ার পরে যে নির্বাচনটা হলো 91-এর তত্ত্বাবধায়ক সরকারের পরে, সেখানে তো লেভেল প্লেইং ফিল্ডের কথাই ওঠে না, বক্তৃতা পর্যন্ত তাকে দেওয়া হয়নি। তারপর ওনাকে যে 6 বছর জেলে রাখা হয়েছে, উনি ওই জেলখানা থেকে 5টা সিটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু একদিনের জন্য ওনাকে পার্লামেন্টে আনা হয়নি। এই অত্যাচারগুলো তো আমরা দেখেছি। এবং আমাদের তখন দলের অবস্থা, প্রত্যেকটা দলেরই একটা অবস্থান কোনো না কোনো সময় একটু নাজুক হয়ে যায়। আমাদের দলের অবস্থান তখন নাজুক ছিল, কিন্তু আমাদের প্রতিবাদ ছিল প্রচণ্ড। আপনি জানেন তখন সেই সময় ইয়েতে আমাদের একটা মিটিংয়ের মধ্যে, ওই আপনার ওই জায়গাটা হলো আপনার ইয়েতে, ওই নামটা আমি ভুলে গেছি, পুরান ঢাকার ওখানে, ওই মিটিং করার সময় তখন ক্ষমতাসীন দল আমাদের উপরে যে অত্যাচার করেছে, যে ব্রাশ ফায়ার করেছে, মানে এটা অকল্পনীয়। আমাদের জেলখানার সামনে আমরা জমায়েত হয়েছি আমাদের নেতা ছাড়ার জন্যে, সেখানেও আমাদেরকে দাঁড়াতে দেওয়া হয় না, বৃষ্টির মতো গুলি করা হয়েছে। এবং এই 6 বছরে যে আন্দোলন আমরা করেছি আমাদের নেতার জন্যে, এখন তো আমরা দেখি না সেই আন্দোলন। এখন কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকে বলা হলো যে আশা করা হয়েছিল যে উনি এইভাবে বলতে চাইলেন যে নেত্রীরে জেলে নেওয়ার পরে ওনাদের জলটা চাঙা হয়েছে, কিন্তু অভিজ্ঞতায় বলে যে ওনাদের ধারণা ছিল যে জেলখানায় যদি নেবেন লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে যাবে, জেলখানায় তাকে নেওয়া যাবে না, এবং এখানে একটা বিরাট রেভলিউশন হবে। কিন্তু আসলে কথা হলো যে কর্মে আমরা ভিকটিম, আমরা হলাম ভিকটিম। এই আপনার সেই জন্য আমি বলছি যে কোশ্চেনটা খুব ভালো করেছেন। আমাদের অভিজ্ঞতায় আমরা যেটা বলি যে আমাদের লিডারকে যখন আপনারা এই বিএনপির আমলে যখন 6 বছর জেলে রেখেছিলেন, তখন যে অত্যাচারটা করা হয়েছিল, সেই অত্যাচার এটা হিস্ট্রি রিপিটস। তখনও আমরা বলেছি যে মিথ্যা মামলা। আসলে আমাদের মামলাগুলো প্রমাণিত হয়েছে। 28টা মামলা ছিল, এখন মাত্র 4টা মামলা আছে। আমাদের কিন্তু প্রত্যেকটা মামলায় আমরা নিষ্পত্তি করেছি কোর্টের মাধ্যমে, এবং সেখানে প্রমাণিত হয়েছে যে প্রত্যেকটা মামলাই ছিল সঠিক নয়। এখন বিএনপির ভবিষ্যৎ কি দেখছেন? এখন যেটা ওনারা বলতেছেন যে এই যে কিছুক্ষণ আগে গণতান্ত্রিক সংস্কৃতিরও থাকতে হবে, তো হারতে রাজি না। আপনার কোনো সময় আজকে কোনো দল, বিএনপি কিংবা আওয়ামী লীগ, আমি যেটাকেই বলি, হারতে, যেমন আমরা যদি হারি আমরা স্বীকার করি যে আমরা হেরে গেছি, এটা নিয়ে আমরা কথা বলি না। এই কিছুক্ষণ আপনি দেখলেন যে হালুয়াঘাটের নির্বাচনের জন্য উনি বিএনপি থেকে বললেন যে সূক্ষ্ম কারচুপির জন্য আমরা হেরে গেছি। স্পষ্ট করে বলতে পারেন না গণতন্ত্রকে গণতান্ত্রিক করার জন্যে বা জেতার জন্যে। ওনারা সবসময় গণতন্ত্র করেন, যেখানে জিতবেন সেইখানে আপনারা যাবেন। আপনি হেরেছেন, আপনি হেরে অসুবিধা কি? হার জিত তো আছেই। আমি বলছি না, আপনি এটার মধ্যে দুটা জিনিস বলেছেন। আমি বলবো না, আপনি ফাইন্ডিংস বলেছেন,
ফাইন্ডিংস বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নাই, আপনি ফাইন্ডিংস হ্যাঁ, বলেছেন টাকার সূক্ষ্ম কারচুপি খেলা বন্ধ হয়েছে, করা যায় নাই। আপনি ফাইন্ডিং বলেছেন টাকার খেলা হয়েছে, হ্যাঁ। আবার পাশাপাশি বলেছেন যেদিন নির্বাচন হয়েছে সেদিন সুষ্ঠু হয়েছে। একদিনই তাহলে এটা শুনেন, দৃশ্য তো যখন দেখা যায় এটা সুষ্ঠু, মানে দেখা গেছে, কিন্তু একদিনের এই সুষ্ঠুতে কি নির্বাচন সুষ্ঠু বলা যাবে না? এখন যদি এইটা হয় তাহলে তো কোনো সময় নির্বাচন সুষ্ঠু হবে না। এই তত্ত্বাবধায়ক আর আমলে যে 3টা নির্বাচন হয়েছে, যখন আওয়ামী লীগ জিতেছে তখন আপনারা সূক্ষ্ম কারচুপি বলেছেন, আবার যখন আপনারা জিতেছেন, আমি শেষ করিনি, একটু আমি শেষ করতে পারলাম না। সংক্ষেপে হলো আমাদের কোশ্চেন হলো শুনলে গায়ে জ্বালা ধরে আপনাদের, সেটাও তত্ত্বাবধায়ক আমরা তো মানি না, কোনো সময় মানি না। তাহলে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে কেন 96 সালে? না, আমরা কোনো সময় আন্দোলন করিনি। অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আপনারা আন্দোলন করে পার্লামেন্টে একসাথে পদত্যাগ করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য আমরা কোনো সময় অবশ্যই আন্দোলন করেছি, কারণ আমরা বিশ্বাস করি একদিনের জন্য হলেও কোনো অবৈধ লোক যেন এই সরকারে না বসে, এটা আমাদের নেতার এটাই হলো আদর্শ। সুতরাং আমরা কোনো সময়ই এই তত্ত্বাবধায়ক ইয়েতে ছিলাম না। কিছুদিন আগেই উনি বলেছেন যে নির্বাচনটা কেমন হবে। আপনার কাছে প্রশ্ন ছিল যে এই অবস্থায় যেহেতু বিএনপি চেয়ারপারসন কারাগারে, সেই অবস্থায় দলটির ভবিষ্যৎ কি হবে? আপনি যদি একদম সংক্ষেপে একটা একদম সংক্ষেপে বলছি। এখন কথা হয়েছে যে এটা বললে হয়তো খারাপ লাগবে, যে দলের আপনার প্রধান কারাগারে আছেন, আর দ্বিতীয় প্রধান উনি আছেন বাইরে বিদেশে, তো সুতরাং বিদেশ থেকে দল চালানো খুবই কষ্টকর, আমাদের মতো দেশে খুব কষ্টকর। আর এখন আমরা দেখতে পাচ্ছি বিদেশ থেকে দল চালানোর জন্য যেসব নির্দেশনা, পেপারের কথা, এটা তো আমার কথা না, নির্দেশনাগুলো আসে, সেই নির্দেশনাগুলো এইখানে যারা সিনিয়র লিডাররা আছেন তারা কোনো সময় এটা সন্তুষ্ট হন, কোনো সময় তাদের ভুয়া কথা প্রকাশিত হয়, উষ্মা প্রকাশিত হয়। তো সুতরাং তাদের নিজেদের মধ্যেও আপনাদের যুগ্ম মহাসচিব এবং মহাসচিবের মধ্যে একটা বিতর্ক আমরা দেখি। সুতরাং এখানে খুবই যুগ্ম মহাসচিব বলেছে ইয়েকে দালাল বলেছে, এটা তো আমরা টেলিভিশনে দেখেছি। জনাব আহমেদ হোসেন, আপনার একটু মতামতটা নিতে চাই এই ব্যাপারে, যে উনি যে অভিযোগটা করলেন যে মূলত সরকার যেটা ভেবেছিল যে বিএনপি চেয়ারপারসন জেলে গেলেই বিএনপি ভেঙে যাবে, কিন্তু সেই চেষ্টায় যখন ব্যর্থ হয়েছে তখন আওয়ামী লীগ কিংবা সরকারি দল এই জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে একটা কি বলবো, যে একটা বিরোধ বা একটা অবিশ্বাস ঢোকানোর চেষ্টা করছে, কিংবা ঢোকানোর চেষ্টা বা এরকম একটা অভিযোগই তো আপনাদের ছিল, যে যেহেতু বিএনপি চেয়ারপারসনকে দলে নেওয়ার পরে বিএনপিতে ভাঙন হয়নি, সে কারণে এরকম একটা অপচেষ্টার অংশ হতে পারে, সেরকমই তো ছিল। ঠিক আছে, আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে আমার বক্তব্য দেব। এর আগে একটা বিষয়ে আমার দর্শক শ্রোতাদের কাছে একটা কনফিউশন থাকতে পারে, যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, সেই মামলাগুলো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করা হয় নাই। এই মামলাগুলো কিন্তু আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে। আইনি প্রক্রিয়া যারা নিষ্পত্তি হয়, সেখানে তো আপনি কোনো কোশ্চেন করতে পারেন না। এবার আপনাদের মামলাগুলো আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হয় নাই, এর ব্যর্থতা তো আমাদের নয়, এর ব্যর্থতা হচ্ছে আপনাদের আইনজীবী। আপনাদের বেলায় আইন সচল, আমাদের বেলায় আইন বিকল। যাও আপনি বিকল। এবার আপনি যেটা বললেন আপনার হালুয়াঘাট আপনি হেরে গেছেন, আবার দি লাস্টকে বলছেন ইলেকশন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের দিন তো আমি বলেছি সেখানে প্রশাসন আপনার কঠোর অবস্থানে ছিল, এই জন্য আপনাকে নির্বাচনের আগে, নির্বাচনের দিন শুধু সুষ্ঠু থাকলে আমাকে আমার প্রার্থী এবং জনগণ সমর্থন, আমার টাইপটা যদি নিয়ে নেন তাহলে তো আপনি ডেমোক্রেট হলেন না, সিনিয়র লিডার না সিনিয়র না, ডেমোক্রেট হলেন না, আমরা সরে চলে গেলেন। আমার কথার মধ্যে যে আপনি, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দি লাস্টকে স্বীকার করলেন যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো সে মরে নাই। প্রিন্স ভাই অবশেষে মরিয়া প্রমাণ করলেন যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। আমি নির্বাচন সুষ্ঠু হয়েছে কথা বলিনি, আগে লেভেল প্লেইং না, ভোট গ্রহণের বিষয়টা তারা দৃশ্যত সুষ্ঠু ছিল। আমাদের দেশের রাজনীতিতে দেখবেন পরাজিত হওয়ার পরে অনেক দোষারোপ হয়, অনেক রিপোর্ট হয় যে এই জন্য হেরে গেছি, ওই জন্য হেরে গেছি, ও আমাকে ভোট দেয়নি, ও আমার সাথে গাদ্দারি করেছে,
ঠিক প্রিন্স ভাইয়ের ভোটটা হলো প্রিন্স ভাইয়ের পার্টি হেরে যাওয়ার পরে উনি তো কিছু রিয়াকশন দেখাবেন। আপনারা 91 সালে বলেন নাই, আপনারা 2001 এ বলেন নাই। রিয়াকশনের মধ্য দিয়ে আপনি জনমতের প্রতিফলন ঘটেনি আপনার পক্ষে। অবশ্যই আপনি যারা জিজ্ঞেস করেন, এবং আপনারা কারাগার থেকে বেগম জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলনের অংশ নির্বাচনে গিয়েছিলেন। হালুয়াঘাটের জনগণ আপনার কারাগার থেকে আপনার নেত্রীকে অবশ্যই না, হালুয়াঘাটের জনগণ বেগম খালেদা জিয়াকে এই রায়ের মধ্যে দিয়ে তারা বলে দিয়েছে না, খালেদা জিয়া এইটা জেনেই বাধাগ্রস্ত করা হয়েছে। আপনি কিন্তু আবার এগেইন রিপিট করছেন, আবার রিপিট করছেন, আপনারা সরি বলছেন, আবার সরি বলছেন। বেগম জিয়া দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত, দণ্ডপ্রাপ্ত। শুনেন, পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দুর্নীতিবাজ, দণ্ডপ্রাপ্ত নেতার পক্ষে কোনোদিন গণমিছিল, গণঅভ্যুত্থান হয় নাই। আপনি বলছেন রেভলিউশন তো হয়েছে বঙ্গবন্ধুর পক্ষে, বঙ্গবন্ধু 69-এর গণঅভ্যুত্থান বঙ্গবন্ধুর মুক্তির জন্য হয়েছে। দুর্নীতিবাদদের পক্ষে পৃথিবীর কোনো রেকর্ডই নাই যে আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং আমি একটা কথা বলি যে আপনি একটা কি কথা বলছেন, বিএনপি আমরা আওয়ামী লীগ তো কোনো পার্টি ভাঙা রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগে যে অত বড় পার্টি, এটাকে আমরা সামাল দিতে পারি না, এত বড় পার্টি, এত নেতা, কাজে ভাঙা গড়ার পার্টি। বিএনপি হচ্ছে বিভিন্ন পার্টিকে ভেঙে 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 টুকরো টুকরো করে আপনার সেই বিএনপি জোড়াতালি দিয়ে একটা পার্টি গঠিত হয়েছে। জিয়াউর রহমান সামরিক শাসক হিসাবে ক্ষমতায় আসার পরে, তার তো আর পার্টি ছিল না। আবার জিয়াউর রহমান উনি ক্ষমতায় আসলেন, উনি তো নির্বাচনের মাধ্যমে আসেন নাই, জনতার ম্যান্ডেট নিয়ে আসেন নাই। তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, কনস্টিটিউশন ভায়োলেট করেছেন, ভায়োলেট করে মার্শাল ল প্রক্লামেশনের মধ্য দিয়ে তিনি দেশ চালিয়েছেন, এবং ঠিক মার্শাল ল প্রক্লামেশনের মধ্য দিয়ে তিনি তার রাজনৈতিক দলও গঠন করেছেন। এবং হালুয়া রুটি খাওয়ার জন্য কিছু লোক তাদেরকে দিয়েই বিএনপি গঠিত হয়েছে। বিএনপি হচ্ছে ইটস এ পার্টি অফ হালুয়া রুটি খাওয়া, এবং হালুয়া রুটি খাওয়া পার্টি কখনো যে কারণে হালুয়া রুটি খাওয়া পার্টির নেতা কর্মীরা এখন উন্মুখ হয়ে আছে, আর কত ধৈর্য ধরবো, যে আর কত ধৈর্য ধরবো। সেই কারণে বিএনপির ভিতরে স্থায়ী যুদ্ধ শুরু হয়ে গেছে যে না, নির্বাচনে যেতে হবে, যেভাবে হোক নির্বাচনে যাবো। অনেক ধন্যবাদ। আমি ফিরবো, আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি। ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য আজকে আমরা আলোচনা করছি নির্বাচন সিটি থেকে জাতীয়, এবং আলোচনা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিরতির আগে আমরা কথা বলছিলাম আমাদের নির্বাচনের কৌশল, সিটি নির্বাচন যেটা তফসিল ঘোষণা হয়েছে সেই বিষয়ে, এছাড়া আইনি লড়াই সহ অন্যান্য বিষয়। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে আসি যে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিএনপির প্রধান দুটি শর্ত আমরা দেখি। একটা হচ্ছে যে দলীয় প্রধানের মুক্তির বিষয়টি, আর একটি আপনারা বলছেন যে নির্বাচনকালীন সরকার যেটা হবে সেটির বিষয়। তো প্রথমটির ক্ষেত্রে একটা দীর্ঘ আইনি প্রক্রিয়ার ব্যাপার আছে, আর দ্বিতীয়টির ক্ষেত্রে আছে আপনার আন্দোলন কিংবা সাংগঠনিক বিষয়। তো এই দুটি দাবি আদায় হবে কিভাবে? আজকে তো আপনাদের দলের মহাসচিব একটা ঘোষণা দিলেন যে তিনি বলছেন যে আন্দোলনের কোনো বিকল্প নেই। আসলে কোন দিকে যাচ্ছে বিএনপি? জি, ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষেপে বলছি, আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু বলছি। একটু আগে ফখরুল ইমাম ভাই বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে যখন জেলে, মানে যেদিন রায় দেওয়া হয় সেদিন আমরা নাকি লক্ষ লক্ষ লোকের সমাবেশ করে তার জেলে যাওয়ার ঠেকানোর জন্য আমরা চেষ্টা করেছি। আসলে এটা সত্য না। আসলে বেগম খালেদা জিয়াকে যে জেলে নেওয়া হবে, এটা ওনারাই, মানে আওয়ামী লীগে ওনারা তো একই জোট, ওনারাই কিন্তু ওনাদের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি আগেই বললেন যে 15 দিনের মধ্যে বেগম জিয়া খালেদা জিয়াকে জেলে নেওয়া হবে। আমরা তাই দেখলাম। আসলে ওনারা সব জানতেন, এই জন্য হয়তো এই কথাগুলো বলছেন। আর যেটা বলেছেন যে এরশাদ সাহেবকে জেলে নেওয়ার ইত্যাদি ইত্যাদি, তো এরশাদ সাহেবকে জেলে নেওয়ার ব্যাপারে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে তো আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বলেছিলেন এরশাদ সাহেব কেন এখনো বাইরে, তাকে কেন জেলে নেওয়া হচ্ছে না। এবং শেখ হাসিনার দাবির ভিত্তিতেই কিন্তু সেই সময় বেগম খালেদা জিয়া সরকার সে মানে এরশাদকে জেলে নিয়ে গিয়েছিল। তো এগুলি কথা বলে আসলে এখন বিভ্রান্তি করার ইয়ে নাই। আর আহমদ ভাই বললেন যে আওয়ামী লীগ ভাঙা করার পার্টি না। তা আমি বিনয়ের সাথে তাকে বলতে চাই, 96 সালে ও যে জাতীয় পার্টিকে ভাঙলো কে?
জাতীয় পার্টিকে ভাঙলো কে? তো আওয়ামী লীগই ভাঙছিল, যে আনোয়ার হোসেন মঞ্জু সাহেবকে মন্ত্রিসভায় রাখার মাধ্যমে। তো যাই হোক, এগুলি কথা বললে সময় চলে যাবে। আপনি যে কথাটা বললেন যে দলীয় প্রধানের যে মুক্তির ব্যাপারটা, আমাদের এই মুহূর্তে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাদের নেত্রীকে মুক্ত করা। কি কারণে আপনারা জানেন যে সরকার বেগম খালেদা জিয়ার মুক্তিকে বাধাগ্রস্ত করছে। বেগম খালেদা জিয়ার যে রায় এবং রায়ের প্রেক্ষিতে যে জামিন, এটা হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। এরকম অনেকেই এরকম রায় নিয়ে কিন্তু জামিন হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। জামিন দেওয়া হলেও এটা আবার উচ্চ আদালতে গিয়ে এটা আটকিয়ে দেওয়া হচ্ছে। সে কারণে আমরা মনে করি যে এটা একটা মানে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে এখানে, এবং এই রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বেগম খালেদা জিয়ার এই কারাবাসটাকে দীর্ঘায়িত করে তাকে এবং বিএনপিকে একটা চাপে রেখে একটা মানে যেনতেন নির্বাচনে আবার নিয়ে যাওয়া, সে 5ই জানুয়ারি মার্কা নির্বাচনে। আর নির্বাচনকালীন যে সহায়ক সরকার, এটা তো আমরা বলেছি, এটা আমাদের দাবি না, শুধু এদেশের জনগণের দাবি। আমরা বলেছি এমন একটা নির্বাচন করতে হবে যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সকলের জন্য সমান সুযোগ থাকবে। ওই যে কলিমুল্লাহ ভাই বললেন যে শুধুমাত্র রাজনৈতিক দল না, জনগণ, হ্যাঁ জনগণ যদি অংশগ্রহণ না করতে পারে তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। জনগণকে যদি ক্ষমতার প্রভাবে চাপ দিয়ে রাখা হয়, ভয় ভীতি দেখানো হয়, মামলায় ভয় দেখিয়ে যদি সেখানে আপনার মানে নির্বাচন থেকে বিরত রাখা হয়, বা অন্য পক্ষে ভোট দেওয়ার জন্য মানে জবরদস্তি করা হয়, তাহলে তো সেটা লেভেল প্লেইং ফিল্ড থাকলো না, তাই না? তার মানে আন্দোলনের মাধ্যমে অবশ্যই আজকে আমাদের মহাসচিব স্পষ্ট করে বলেছেন, আমাদের একমাত্র এখন কাজ হচ্ছে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, এবং এই জন্য আন্দোলন ছাড়া কোনো পথ নাই। কারণ আমরা অনেকবার এই নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে সরকারের কাছে আলোচনার প্রস্তাব দিয়েছি, শুধু আমরা না, অন্যান্য রাজনৈতিক দলও প্রস্তাব দিয়েছে, তারা কিন্তু এইটাতে কর্ণপাত করে নাই। এখন আমাদের আন্দোলন ছাড়া আর কোনো কি বিকল্প থাকতে পারে? আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনবো, এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি সেটা আমরা বাস্তবায়ন করে আলোচনায় সরকারকে বসতে বাধ্য করে আলোচনার টেবিলে আমরা এটা ফয়সালা করতে পারবো বলে আমার বিশ্বাস। জি, ধন্যবাদ ফখরুল ইমাম এমপি। আপনার কাছে শেষ প্রশ্ন, যে বিএনপির এইটা যে তারা তাদের দাবি আদায়ে আন্দোলন ছাড়া বিকল্প দেখছে না, আসলে সামনে তাহলে কি হতে যাচ্ছে? একেবারে শেষ মন্তব্য সংক্ষেপে। না, ব্যাপার হচ্ছে আন্দোলনটা কিসের জন্যে? আন্দোলন হচ্ছে যে ওনাদের লিডারকে মুক্ত করার জন্যে, কিন্তু এটা তো আন্দোলনের বিষয় নয়। আজকে যদি যে কোনো কারণে রাজনৈতিকভাবে যদি পাবলিক পারসেপশন, যেটা একটা দুর্নীতির মামলায় উনি সাজাপ্রাপ্ত, এখন এইখানে উনি আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন। আইনি প্রক্রিয়ায় হাইকোর্টে ওনারা জিতেছেন, সুপ্রিম কোর্টে আবার একটু অবস্থায় আছে। আইনি প্রক্রিয়ায় ওনাদেরকে যেতে হবে। এই জিনিসটাকে আমরা যদি সব কিছু অস্বীকার করি, তাহলে তো বাংলাদেশকেও কোনো সময় অস্বীকার করে বসবো। আমি বিচার বিভাগকে মানি না, আমি এখানের আইন প্রশাসনকে মানি না, আমি নির্বাচন কমিশন মানি না, আমি অবশ্যই আছে, অবশ্যই না। এটা তো এই যে আবার আপনি আবার ইন্টারফেয়ার করছেন, তাহলে তো হবে কেমনে? এখন দেশে আইন নাই, দেশে গণতন্ত্র নাই, এটা আপনি বললে তো হবে না, এটা জনগণ বলবে। জনগণ বলতে দেখেন না, এই জনগণকে আটকে রাখার স্বার্থ এই দেশে প্রচুর সফল আন্দোলন হয়েছে, এটা আমরা দেখেছি, অনেক সফল আন্দোলন এই দেশে হয়েছে। সুতরাং আজকে ওনাদের মহাসচিব যেটা বলেছেন আন্দোলন আন্দোলন আন্দোলন, কেন বলেছেন আমি জানি না, কারণ আন্দোলন করে কোনোদিনই আইনি প্রক্রিয়ায় শুরু হয় না, এটা একটা সংঘাতপূর্ণময় কথা। সুতরাং আমি মনে করব যে বিএনপির শুভ উদয় হবে, এবং ওনারা এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওনাদেরকে নেতাকে বাইরে আনবেন, মুক্ত করবেন, এবং পরে নির্বাচনে অংশগ্রহণ করবেন। অনেক ধন্যবাদ জনাব আহমেদ হোসেন। একেবারে শেষ মন্তব্য, বিএনপি যদি আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করতে চায়, সরকারি দল হিসাবে আওয়ামী লীগ কী করবে? আপনাকে তো আমি আগেই কথাটা স্পষ্ট করে বলেছি, এবং আপনি তো বুঝেন। একটা বিষয় হচ্ছে এখানে যে উনি কনভিক্টেড, ওনার বিরুদ্ধে একটা রায় হয়েছে, জেলখানায় আছেন বিকজ অফ কনভিক্টেড হিসাবে। কাজেই এটা তো ওনার লিগ্যাল ব্যাটেল চলছে, এবং তারা বিদেশি একজন লিগ্যাল অ্যাডভাইজারও তারা নিয়োগ দিয়েছেন, তারা কিন্তু ওখানে আন্দোলন করছেন। ইট ইজ অলসো ব্যাটেল, এটাও একটা আন্দোলন। আর আন্দোলন বলতে রাজপথের আন্দোলন যদি যেটা বলেন, তো রাজপথের আন্দোলন তো এখানে প্রযোজ্য নয়, রাজপথের আন্দোলন তো গ্রহণীয় নয়। রাজপথের আন্দোলন দিয়ে তো আপনি তাকে মুক্ত করতে পারবেন না যে পর্যন্ত আপনার আইনি লড়াইয়ে জিততে না পারেন। এবং তাদের আইনজীবীরা এতই অদক্ষ, অথর্ব, এতই দুর্বল যে সেখানে যা তারা তাদের সে আদালতকে তারা কনভিন্স করতে পারছে না যুক্তি দিয়ে, তথ্য দিয়ে। তাদের যুক্তি এতই দুর্বল, তথ্য এতই বিকৃত যে আদালত সেখানে কনভিন্স হচ্ছে না, যে কারণে সেখানে তারা আইনি লড়াইয়ে আছে, আইনি লড়াইয়ে থাকুক।
আর আন্দোলনের নাম দিয়ে যদি তারা অ্যানার্কিজম তৈরি করতে যায়, অ্যাগেন 2014, 2013, 2015 মতো আবার পেট্রোল বোমা, আবার সেই আগুন সন্ত্রাস, মানুষ হত্যা করা, আপনার সেই 500-এর উপর প্রাইমারি স্কুল কেন্দ্র পুড়িয়ে দেওয়া, আপনার প্রিসাইডিং অফিসার হত্যা করা, পুলিশ হত্যা করা, মানুষ পুড়িয়ে মেরেছে, তারপরে ট্রাক চালককে পুড়িয়ে মেরেছে এবং সেই বার্নিং ইউনিটে অগ্নিদগ্ধ হয়ে মানুষ সেখানে চিকিৎসা করেছে। তারা যদি ওই পথে ফিরে যেতে চায় তাহলে তো সরকারের কাছে সংবিধান আছে, আইন আছে, আইনি ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, বিএনপি আর ওই পথে যেতে পারবে না। ওই পথে যাওয়ার মতো তাদের সেই অবস্থা এখন নেই। কাজে তাদের নেতার মুক্তিও আসবে না, আবার তারা নির্বাচনেও মুক্তি আসবে না। মুক্তি আসবে না কিংবা আইনি লড়াই যদি হস্তক্ষেপ করে বেগম খালেদা জিয়ার মুক্তিকে দীর্ঘায়িত করা হচ্ছে, এটা রাজনৈতিক বিষয়, এটা এখন আইনি বিষয় না। বাংলাদেশের জনগণ এটা ভালো মতোই জানে। আর যেটা বললেন পেট্রোল বোমা অমুক সমুক, এইসব বইয়ের মধ্যে এদের সবই আছে। পেট্রোল বোমা কারা মেরেছিল, আবার কারা মেরে বিএনপির উপর দোষ চাপিয়ে দিয়ে মানে চোখে গ্লিসারিন লাগিয়ে এটা একটা নাটক করার একটা ফন্দি করেছিল। আমরা একেবারে শেষ। আমরা যে আন্দোলন করছি, কোন একটা বাসে ঝিল পড়েছে, কোন একটা বাসে ঝিল পড়েছে না। বিএনপি তো শান্তিবাদী পার্টি, বিএনপি হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী পার্টি। শান্তি শুনেন এই কথা বলে অনেক ধন্যবাদ। আমরা আসলে শেষ করে ফেলেছি। আপনাদেরকে ধন্যবাদ জানাতে হচ্ছে। এখানে আমাদের আলোচনার অনুষ্ঠান এখানেই শেষ। আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের আলোচনা অনুষ্ঠান শুনেছেন। আপনাদের জানিয়ে রাখি, নিটল টটা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্র, শনি এবং রবিবারে প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।